পাবলিক টাইমস আয়োজিত পাবলিক টকে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক এই নির্বাচন শুরু হওয়ার পরে যে বিষয়টি নিয়ে খুব আলোচনা চলছে সেটি হলো জামাত ইসলামের আমিরের অ্যাকাউন্ট হ্যাক সহ জামাতের নেতাদের শীর্ষ নেতাদের আইডি হ্যাক এবং সাইবার হামলা সহ নানা বিষয় নিয়ে কথা বলবো। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ওয়ালিউল্লাহ কাউসার। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালিউল্লাহ কাউসার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাকে প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হলো যে এই যে জামাতের আপনি তো অনলাইন অ্যাক্টিভিস্ট এবং প্রযুক্তি নিয়েও কাজ করছেন, রাজনৈতিক বিশ্লেষক। এই যে জামাতের শীর্ষ নেতাদের যে আইডি হ্যাক, সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাকের যে ঘটনা ঘটেছে, এটি কি আসলে শুধু স্ক্রিনশট বা কিসের উপর ভিত্তি করে তারা বলছেন যে আইডি হ্যাক হয়েছে? এটা নিয়ে অনেক ধরনের কথা বলছেন, কিন্তু এটার কি আসলে ডিজিটাল ফরেন্সিক রিপোর্ট বা অন্য অন্য বিষয়গুলোর আসলে যে প্রমাণ সেগুলো আসলে কেমন রয়েছে, যে আইডি হ্যাক হয়েছে কিনা, বা এই বিষয়গুলো যদি একটু আপনি বলতেন। আচ্ছা, সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এমন একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন এবং এখানে আমাকে আমন্ত্রণ করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রথম কথা হচ্ছে যে একটা দলের নেতা বা যিনি প্রধান থাকেন, তো উনি ওনার যে কোনো স্টেটমেন্ট হচ্ছে একটা দলের কথা বা একটা উনি যে কথাগুলো বলবেন এটা দলের উপরে বর্তাবে। যখন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন নারীদের, বিশেষ করে নারী ভোটারদের জামাতের দিকে খুব বেশি গণজোয়ার দেখা যাচ্ছে, তারা জামাতকে সবচেয়ে বেশি পছন্দ করছেন, ভোট দেওয়ার জন্য তারা খুব মানে কি বলে যে আবেগ আপ্লুত যে না, এই দলকে আবার তারা ভোট দেবেন। ঠিক এই মুহূর্তে আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট থেকে এবং এর আগেও আমিরে জামাত অনেক বক্তব্য, সমাবেশ বা বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন বিবৃতিতে উনি কিন্তু নারীদের অধিকার নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছিলেন। তো ঠিক এই মুহূর্তটাতেই বিভিন্ন জায়গাতে জামাতের যেসব নারী ভোটার আছে অথবা নারী জনশক্তিরা আছেন, তাদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন প্রোগ্রামে কিন্তু বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনা আমরা লক্ষ্য করছিলাম। ঠিক এই মুহূর্তে একটা দলের প্রধান কখনো কি এমন স্টেটমেন্ট দিবেন যে নারীদের, যারা কর্মজীবী নারী আছেন কিংবা শ্রমিক আছেন বা গার্মেন্টসে কাজ করছেন, তাদেরকে পতিতা, এটা তো কখনো মানে একটা বাচ্চাও বলবে না যে মানে আমি তাদেরকে পতিতা বলে আমি আমার ভোটার গুলা নষ্ট করবো, এটা তো কখনো বলবে না। তো একটা টুইটার হচ্ছে একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা কিন্তু প্রেসিডেন্টদের ফেসবুক অ্যাকাউন্ট বা পেজও নেয়, কিন্তু তারা টুইটার চালাচ্ছেন। ওই জায়গাতে যখন পুরো বিশ্ব নারীদের নেতৃত্ব অধিকার নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার, ঠিক ওই জায়গাতে এমন একটি প্ল্যাটফর্মে জামাতের আমির ইংরেজিতে একটা স্টেটমেন্ট দিবেন যে নারীরা পতিতা, এটা কি বিশ্বাসযোগ্য? কখনো না। তো একটা জিনিস খেয়াল করবেন, যখন জামাতের আমিরের ফেস থেকে সরি, জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট যদি হ্যাক করার পরে অন্য কোনো স্টেটমেন্ট বা অন্য কোনো পোস্ট কিন্তু তারা দেয়নি। তারা এখানে টুইট করছে কি নারীদেরকে নিয়ে। এটা করার কারণ হচ্ছে আমাদের দেশের মা বোনরা খুব সরল সহজ। এখন ধরেন এই যে পতিতা বলে যে একটা টুইট করছে, ধরেন এই টুইটটাকে তারা কাজে লাগাবে যে আমির জামাত হ্যাঁ এই একটা টুইট করছে, মা বোনদেরকে পতিতা বলছে, এবং এটা মা বোনদের আত্মসম্মান বোধে লাগবে, তারা ভোট দিবে না। যেহেতু বিএনপি অলরেডি একটা এফেক্টেড হয়ে আছে যে নারী ভোটারদের উপর হামলা, জামাতের নারী ভোটারদের বা তাদের জনশক্তিদের উপর হামলা, যার কারণে ঠিক এই মুহূর্তে এসে জামাতের আমিরের টুইটারের অ্যাকাউন্ট হ্যাক হলো এবং সেখানে তারা ফোর্স দিল কি যে জামাতের আমিরের পক্ষ থেকে তারা এখানে টুইট করলো যে নারীদেরকে পতিতা বা যারা কর্মজীবী আছেন, শ্রমিক আছেন বা গার্মেন্টসে কাজ করেন, তাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করলো। এবং আপনি একটু খেয়াল করেন, আমরা
স্ক্রিনশট গুলো খুব যাচাই বাছাই করছিলাম। পোস্ট হওয়ার ঠিক 1 মিনিটের মাথায়, আপনি আরেকবার খেয়াল করবেন, পোস্ট হওয়ার 1 মিনিটের মাথাতেই আমির জামাতের টুইটার অ্যাকাউন্ট থেকে ওই পোস্টের স্ক্রিনশট হলো, এবং এর কিছু মানে এই 1 মিনিটের মধ্যেই ওই স্ক্রিনশট নিয়ে আবার শেয়ার করে ঢাকা মহানগরী দক্ষিণের জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ফেসবুক পেজ থেকে সেটা শেয়ার হলো। তো এই যে আপনি একটু খেয়াল করবেন যে এখন ঠিক এই মুহূর্তে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের টুইটার অ্যাকাউন্ট মানে আছে কিনা আমি জানি না, থাকলেও একটিভ আমি দেখি নাই। ঠিক এই মুহূর্তে এসে শফিকুল ইসলাম মাসুদ ভাই যখন রাজনৈতিক ময়দানে খুব বেশি ব্যস্ত নির্বাচনী কার্যকলাপ নিয়ে, সে মুহূর্তে এসে উনি টুইটার অ্যাকাউন্টে ছিলেন, আমির জামাত ফোর্স দিলেন, সেটা তিনি দেখলেন, স্ক্রিনশট নিলেন, আবার তিনি ফোর্স দিলেন, এটা কখনো সম্ভব না। এবং আরো একটু হাস্যকর বিষয় কি, যে সময় আমির জামাতের টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয় খুব সম্ভবত বিকেল টাইমে, এবং যে সময়তে এর টুইটার হয় ওই সময়ে আমির জামাত একটা সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে অনেকের লেখাতে দেখলাম যে সেই সময় তিনি একটা জনসভাতে বক্তৃতা দিচ্ছিলেন। তো একটা লোক জনসভাতে বক্তৃতা দিচ্ছেন, আবার একই সময় টুইট করলেন, এটা কিভাবে সম্ভব? এবং কি সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে, এটা কে মাইনা নিবে যে একটা দলের প্রধান নিজেদের ভোট নষ্ট করার জন্য না পুরো একটা নারী সমাজের এগেনস্টে স্টেটমেন্ট দিবে বা এই ধরনের কথা বলবে, এটা তো কুরুচিপূর্ণ কথা বলবে, এটা তো বিশ্বাসযোগ্য। আপনি আপনি সুন্দর বলেছেন। এখন একটা বিষয়, সেটা হলো যে আমরা আসলে এর আগের ধরনের নির্বাচনগুলোতে আসলে এই ধরনের যে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ বা সাইবার আক্রমণ, এটাকে আসলে ওইভাবে দেখিনি। এটা একটা নতুন মাত্রা। এই যে নতুন মাত্রায় যেটা হলো, সেটা হলো যে আমরা যেটা মানে অনেকেই যেটা বলছেন যে জামাত একটি, আমরা বলছি যে সংগঠিত একটি দল, এবং তারা বেশ রিসোর্স তাদের খুব ভালো। এরকম একটি টাইমে আসলে যে হ্যাক হলো, তার মানে কি জামাত এটার ব্যাপারে কোনো প্রিপেয়ার ছিল না, বা তারা এই ধরনের প্রযুক্তিগত দিকে আসলে তাদের এক্সপার্টিস আসলে কম কিনা, সেই জায়গাটায় আপনি কি বলবেন? আচ্ছা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে ধরেন গত 16-17 বছর যখন জামাতের উপরে যে জামাত শিবিরের উপরে যে ভয়ঙ্কর জুলুম হয়েছে, এই জুলুমের কারণে ময়দানে জামাত শিবির যতটুকু যারা ওই সময়তে কাজ করছে, তারা ময়দানে কাজ করলেও সরাসরি তো তখন হয়তো আন্দোলন সংগ্রাম গুলা তারা কাজ করছেন, কিন্তু তারা চাইলেও কিন্তু ময়দানে মানে ভালো কোনো ভূমিকা নিয়ে থাকতে পারে না। দলকে গোছানো, দল নিয়ে আগানো, দলীয় কার্যক্রম পরিচালনা, এগুলোর জন্য খুব একটা রিস্ট্রিক্টেড ছিল জামাতের জন্য। বিষয়টা এমন বলতে পারি যে জামাত করাটা একটা হত্যাযোগ্য অপরাধ ছিল। এই যে 17 বছরে একটা গোটা একটা জেনারেশন তৈরি হলো, এই জেনারেশনটা শিবির করতেছে এবং ওইখান থেকে তারা জামাতে আসতেছে। এই যে সময়টাতে এই জেনারেশনটা ময়দানে খুব একটা কাজ করতে পারে না। হ্যাঁ, তো তারা হয়তো প্রোগ্রাম আদি বা টুকটাক মাঝে মধ্যে মিছিল, এর বাহিরে তো আসলে জামাতের তেমন কোনো কার্যক্রম ছিল না। সামাজিক যে কাজগুলা কেন্দ্রীয় দায়িত্বশীলরা করতেন, এই সামাজিক কার্যক্রম ছাড়া রাজনৈতিক খুব একটা কার্যক্রম ময়দানে তারা আসলে জামাত শিবির করতে পারে না। এই সময়ের মধ্যে জামাত শিবির তাদের কার্যক্রম বেশি পরিচালনা করছে অনলাইন। অনলাইনে একটা দল যখন গোটা 16-17 বছর একটা অনলাইনের সময় দিয়ে একটা দল সবচেয়ে বেশি অনলাইনে পারফেক্ট হয়, তারা অনলাইনের খুঁটিনাটি হইতে এ টু জেড সব কিছু তারা আসলে অভিজ্ঞ, আমার ধারণা। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি অভিজ্ঞ হলে তাহলে এরকম একটা ইনসিডেন্ট কিভাবে ঘটলো? হ্যাঁ হ্যাঁ, আমি 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 এই লাইনে আসতেছি। এখন এই একটা জেনারেশন যখন গত 16-17 বছরে জামাতের কোনো অ্যাকাউন্ট কোনো কিছু হ্যাক করতে পারলো না, ঠিক সে সময়ে আয়সা যখন আওয়ামী লীগ নাই, একটা ফেসিস্ট নাই, এই এই মুহূর্তে যখন পরিবেশটা সবার জন্য উন্মুক্ত, তো এই পরিবেশে আইসা যে জামাতের মতো একটা অভিজ্ঞ স্মার্ট একটা দল কিভাবে তাদের আসলে সাইবার অ্যাটাকের শিকার হলো।
আপনাকে একটা কথা বলি, সাইবার অ্যাটাকের শুরু থেকে বলা হয়েছে যে রাষ্ট্রপতির মেল থেকে মূলত হচ্ছে, বা বঙ্গভবনের মেল থেকে জামাতের অফিসিয়াল অ্যাকাউন্টে বা মেইলে তাদের কাছে একটা মেল আসে। এখন ধরেন হচ্ছে মেল কয়েক রকমের হতে পারে। এখন আমি যদি একটা ফেক মেল দিয়া আগে পরে বিভিন্ন শব্দ ইউজ করে আমি যদি একটা মেল করি, হ্যাঁ, তাহলে এটা আমি ধরতে পারবো যারা, কারণ আইটি টিমের লোকেরা তো প্রত্যেকটা মেল দেখে শুনে সিন করবে। এখন তারা তো এটা যাচাই বাছাই করে দেখছে যে না, এটা বঙ্গভবন থেকে একটা মেল আসছে। যেহেতু বঙ্গভবন থেকে একটা জামাতের অফিসিয়াল মেইলে একটা মেল গিয়েছে, তার মানে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ অবশ্যই। তো এই গুরুত্বপূর্ণ হওয়াতে জামাতের আইটি টিম সেটা সিন করছে। আর এটা এমন একটা বিষয়, ধরেন হচ্ছে অনলাইনে কোনো মেল জামাতের কাছে আন্তর্জাতিক হোক বা রাষ্ট্রীয় হোক, কোনো মেল আসলে সেটা আইটি টিম রিসিভ করবে, যেহেতু আইটি টিমে সেটা পরিচালনা করে। তো তারা সেটা অন করবে, করে সেখানে মেল কি আসছে সেটা দেখবে, সেটা প্রয়োজনে প্রিন্ট করে হলে কেন্দ্রের কাছে কেন্দ্রীয় দায়িত্বশীলদের কাছে পৌঁছাবে। তো ঠিক তেমনি এটাকে গুরুত্বপূর্ণ মিল মনে করেই কেন্দ্রের আইটি টিম জামাতে তারা এটা মূলত অন করে। অন করার পরেই যেহেতু এটা মেলওয়্যার টাইপের একটা ভাইরাস আর কি, তো এটা অন করার সাথে সাথে হয় কি, আপনি বুঝতে পারবেন না, আপনার পুরো পিসি তারা কন্ট্রোলে নিয়ে নেবে, এটা আপনি বুঝবেন না। তো জামাতের আইটি টিম সেটা তাৎক্ষণিক বুঝতে পারে নাই। যখনই আমির জামাতের টুইটার অ্যাকাউন্টে যখনই পোস্ট হলো, আইটি টিম তাৎক্ষণিক আমির জামাতের টুইটার অ্যাকাউন্টটা রিকভার করলেন। করার পরে দিয়ে তারা বুঝতে পারলেন যে তারা খুব বড় ধরনের অ্যাটাকের দিকে যাচ্ছে। তখন আপনি যেহেতু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ফেজে যদি ওই স্ক্রিনশটটা পোস্ট করতে পারে, তাহলে তারা বাকি ফেজ গুলা তো পোস্ট করবে স্বাভাবিক। এই যে পোস্ট করার এই সময়টা তাদেরকে আর দেওয়া হয়নি। তো ওইখানে তারা ফেজ রিকভার করলো, টুইটার অ্যাকাউন্টটা রিকভার করলো, হ্যাঁ। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এটা যদি জামাতের আইটি টিম যদি অভিজ্ঞ না হতো, তাহলে এই যে টুইটার অ্যাকাউন্ট তারা রিকভার করা, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ফেজ হ্যাক হয়ে গেছে ওইটাকে রিকভার করে নিয়ে আসা, এটা খুব একটা সহজ হতো না। অভিজ্ঞ জি, টিম আছে বলে তারা এটা রিকভার করতে পারছে। বুঝতে পেরেছি। কিন্তু আমার আরেকটি প্রশ্ন এই ভাবে, সেটা হচ্ছে যে ধরেন এই যে আপনি বললেন যে বঙ্গভবনের সহকারী একজন প্রোগ্রামার এটার সঙ্গে জড়িত বলে যে ইয়ে করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার নিয়ে ডিবির মধ্যে, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, ডিবির মধ্যে একটা কি বলে দ্বিমত বা ইয়ে তৈরি হয়েছিল, এবং আজকে তাকে আবার জামিন দেওয়া হয়েছে। তো আমার প্রশ্ন হলো যে যদি সে জড়িত থাকে বা এই বিষয়গুলো যদি আপনাদের স্ট্রং ধরেন জামাতের এভিডেন্স থাকতো, তাহলে সে এই মুহূর্তে আসলে কিভাবে জামিন পেল, বা এই বিষয়টি তার মানে কি এটা আসলে কি বিষয়, এটা কি জামাতের বিরুদ্ধে একটি পলিটিক্যাল ভাবে টার্গেটেড সাইবার অ্যাটাক কিনা, বা কি বিষয় সেটি যদি একটু বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি গত তিন তারিখ আমি জামাতের সেন্ট্রাল অফিসে ছিলাম দীর্ঘ সময়, বিকাল থেকে মোটামুটি রাতের 10:30 পর্যন্ত। আমি একটা জিনিস আপনাকে বলি, রাষ্ট্রপতি একটা রাষ্ট্রের প্রধান, মানে একটা রাষ্ট্র বলতে পারেন, রাষ্ট্রপতিকে আপনি একটা রাষ্ট্র বলতে পারেন। তো এখন আমি যদি একটা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সে অভিযোগ করছে যে রাষ্ট্রপতির ভবন বা বঙ্গভবন থেকে তার ওনারই মেল ইউজ করে আমাদেরকে সাইবার অ্যাটাক চালানো হয়েছে, তো তাহলে কি রাষ্ট্রপতির যে বঙ্গভবন কি কোনোভাবে চুপ থাকার কথা? অবশ্যই না। কারণ এত বড় একটা অভিযোগ, এটা কোনো সহজ কথা না যে একটা রাষ্ট্রের এগেনস্টে, রাষ্ট্রপতির এগেনস্টে যাওয়া মানে একটা রাষ্ট্রের এগেনস্টে বক্তব্য আসছে যে আমাদেরকে সাইবার অ্যাটাক এখান থেকে করা হয়েছে। তো তাহলে তো অবশ্যই তারা এই বিষয়ে তদন্ত করার কথা। আমার কাছে যতটুকু তথ্য আছে, আমার জানা মতে সাথে সাথে এই অভিযোগ আসার পরে বা জামাতের সমস্ত যখন মিডিয়া কনফারেন্স করলো, করার পরে সম্ভবত মানে পুরা বঙ্গভবনের সিকিউরিটি খুব অ্যালার্ট হয়ে গেছে এবং তারা তাৎক্ষণিক ইমার্জেন্সি প্রোগ্রামে বসছেন বা মিটিং এ বসছিলেন, তারা বিষয়টি তদন্ত করছে। যদি কোন অবস্থাতে অভিযোগটা মিথ্যা হতো,
আই রিপিট, এই অভিযোগটা যদি মিথ্যা হতো তাহলে এত বড় অভিযোগ বঙ্গভবনের বিরুদ্ধে করছে, এটা কিন্তু বঙ্গভবনের সিকিউরিটির ইস্যু। আমি একটা জিনিস বলি, একটা দল যখন সরকারে থাকে তখন ওই দলটা সবচেয়ে শক্তিশালী হয়। হুম, যখন সে সরকারে থাকে না তার ওই শক্তিটা থাকে না যে শক্তিটা আসলে সরকারে থাকলে হয়। এখন একটা রাষ্ট্রপতির যে শক্তি আছে, তার যে সিকিউরিটি আছে, সে সিকিউরিটি ভেদ করে ওইখান থেকে যে সাইবার অ্যাটাক হয়, তার মানে হচ্ছে একটা রাষ্ট্রপতি সিকিউরিটির ইয়া আছে, গ্যাপ আছে, বা ওইখানে ত্রুটি আছে। তারা অবশ্যই প্রমাণ পাইছে যে না, রাষ্ট্রপতির এখান থেকে এ ধরনের ঘটনা ঘটছে, যার কারণে তারা চুপ ছিল। যদি এ ধরনের ঘটনা না ঘটতো তাহলে অবশ্যই সেখানকার যারা রাষ্ট্রপতির যারা সিকিউরিটির দায়িত্বে আছে, বঙ্গভবনের যারা সিকিউরিটির দায়িত্বে আছে, তারা তো স্বাভাবিকভাবে নর্মাল কেউ না, সবাই সেনাবাহিনীর বড় বড় অফিসার। অবশ্যই তারা সেটা সংবাদ সম্মেলন করে সেটার বিরুদ্ধে স্টেটমেন্ট দিতেন যে না, আমার যে অভিযোগ করছে এর কোনো সত্যতা পাওয়া যায় না। আপনি একটা জিনিস দেখবেন, সেনাবাহিনীর পক্ষ থেকে ধরেন কোন স্টেটমেন্ট দেয় নাই, তারা নীরব ছিলেন। তার একমাত্র কারণ এটা সত্যতা তারা পাইছে। এরপরে আপনি আরেকটা নিউজ হয়তো দেখছেন যে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই, তিনি একটা প্রতিনিধি দল নিয়ে কিন্তু বঙ্গভবনে গেছেন এবং তারা একটা আবেদন করছে, এবং সেখানে অবশ্যই কোন রিপোর্ট তো প্রমাণাদি তারা জামাত দিয়েছে। দেওয়ার কারণেই কিন্তু যে সহকারীকে গ্রেপ্তারের ইস্যুটা আসলো, এটা কিন্তু ওইখানে তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার। একজন রাষ্ট্রপতির একটা বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে কোন প্রকার মানে অভিযোগ প্রমাণ ছাড়া তাকে গ্রেপ্তার করবে, এটা মনে হয় না। এখন আরেকটা যে প্রশ্ন আপনি করছেন যে তাকে কেন জামিন দেওয়া হলো, আপনি খেয়াল জামিন করবেন দেওয়ার জামাতের। জামিন দেওয়ার আগে যে বিষয়টি, গতকালকে যেটা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে ডিবির পক্ষ থেকে একটা বিভক্তি বলা হয়েছে, যে বিভক্ত আর কি, মানে সিদ্ধান্তহীনতা, তাকে গ্রেপ্তার করার বিষয়টি সেটিও ছিল, এবং আজকে তাকে জামিনও দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে দুইটা বিষয় আমি বলি। গতকাল আমি আমার ফেসবুক পোস্টটা আপনি দেখছেন কিনা আমি জানি না, গতকালকে আমরা ছোটখাটো একটা ইনফরমেশন পাইছিলাম যে যেহেতু এটা রাষ্ট্রপতির মানে ওইখান থেকে এই ধরনের একটা ঘটনা ঘটছে, এটা নিঃসন্দেহে একটা সিকিউরিটি ইস্যু। খুব সম্ভবত তারা মানে এই বয়ানটা চেঞ্জ করার চেষ্টা করছে যে না, আহ, এই ধরনের ঘটনা ওইখান থেকে না হয়ে হয়তো বা বঙ্গভবনও সাইবার অ্যাটাক হচ্ছে, এই ধরনের কোনো বয়ান হয়তো বা তারাও দাঁড় করানোর চেষ্টা করছে, হয়তো বা এটা করতে পারে নাই। যার কারণে হয়তো ওই সময় সেই সময় তাদের যে দ্বিধাদ্বন্দ্বী বা তাদের বক্তব্য গ্রেপ্তার করা না করা ইস্যুতে যে সমস্যাটা আপনাদের নজর পড়ছে, হয়তো এই কারণে পড়ছে। দ্বিতীয়ত হচ্ছে তার জামিন। আমির জামাত ইশতেহার ঘোষণার সময় তিনি বলছেন যে ওনার উপর যে ধরনের ভুল মানে সাইবার বুলিং হয়েছে, বা ওনাকে যে পরিমাণ আক্রমণ, ওনাকে নিয়ে যা কিছু হয়েছে উনিগুলা ক্ষমা করে দিছে। এখন এই ক্ষমার কারণে এই জামিনটা হয়েছে কিনা আমি আসলে জানি না। এ হলো কথা আর কি। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন যদি আক্রমণের বিষয় হয়েই থাকে, মানে ধরেন পক্ষ বিপক্ষ সবই থাকে, মানে অনেকেই যেটা বলছে যে এই যে বিএনপির কোন নেতাদের তো ধরেন এরকম আইডি হ্যাকের ঘটনা ঘটেনি, তার মানে কি আসলে যে যদি কম্পেয়ার করি বিএনপি এবং জামাতের বা জামাত উইং এর যে আইটি বিশেষজ্ঞ, এদের ভিতর থেকে আসলে কারা বেশি অভিজ্ঞ, তারা আসলে বিএনপির বেশি স্ট্রং কিনা, তারা বেশি ক্যাপাবল কিনা, যার কারণে তাদের আক্রমণ হয়নি, এই জায়গায় আপনি কি বলবেন? আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলি, জামাত ইসলামী এখন কিন্তু একদিক থেকে মোকাবেলা করতে হচ্ছে না। জামাত ইসলামী এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ, বিএনপির প্রতিপক্ষ এবং ভারতের প্রতিপক্ষ। তো যার কারণে চতুর্দিক থেকে কিন্তু জামাত একটা মানে প্রেসারে আছে, কিংবা বিভিন্ন সাইবার বুলিং, সাইবার অ্যাটাক, বিভিন্ন ধরনের সমস্যা তারা কিন্তু মোকাবেলা করতে হচ্ছে। তো এ জায়গাতে বিএনপি কিন্তু এই চাপটা নাই। ধরেন হচ্ছে জামাত প্রশাসনিক সাপোর্ট কিন্তু খুব কম পাচ্ছে। আপনি দেখবেন তাদের নেতা কর্মীদের উপর তাদের নারীদের উপর যে পরিমাণ অ্যাটাক হয়েছে, এগুলার আসলে কতটুকু প্রশাসনিক সমাধান হয়েছে আমি আসলে দেখি নাই। এরপরে নির্বাচনের ক্ষেত্রে দেখেন, নির্বাচন নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখি যে মানে পক্ষপাতিত্ব করা হচ্ছে। আপনি দেখবেন যে তাদের কিছু কিছু জিনিস আপনি দেখবেন বিএনপির দিকে যাচ্ছে। তো জামাতের আসলে খুব একটা সব দিক দিয়ে এত একটা সমর্থন নাই, সব দিক দিয়ে কিন্তু একটা
চাপের মুখে আছে। তো এই জায়গাতে সবার রক্তচক্ষু অপেক্ষা কিন্তু জামাতকে করতে হচ্ছে। তো সবার যখন নজর জামাতের দিকে, তখন জামাতের দিকে কিন্তু এই ধরনের অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা বেশি। এই কারণে বিএনপির দিকে সাইবার অ্যাটাক হওয়ার না হওয়াটা এটা একটা কারণ হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, পরে আমি গত 3 তারিখে যখন জামাতের সেন্ট্রাল অফিস ছিলাম, ওইখানে তারা কিন্তু এমন না যে জামাত আসলে বিষয়টা মানে চুপচাপ রেখে দিছে, হ্যাঁ সাইবার অ্যাটাক হয়েছে, ওইখান থেকে রাষ্ট্রপতির ভবন থেকে হয়েছে, এখানে চুপ থাকবে, বিষয়টা এমন না। তারা এটা নিয়ে কিন্তু ফরেন্সিক একটা তদন্ত করছে এবং ফরেন্সিক রিপোর্টটা জামাতের কাছে আসছে। আসার পরে তারা কিন্তু রাষ্ট্রপতির ওখানে গেছে। তো আমি ওই ফরেন্সিক রিপোর্টটা দেখছি। তো রিপোর্ট অনুযায়ী এই ভাইরাস যে মেলওয়্যার ভাইরাসটা অ্যাটাক হয়েছে, ভাইরাসের উৎপত্তি স্থল হচ্ছে ভারত, ওইখান থেকেই এই ভাইরাসটা তৈরি হয়েছে। তো এ কারণে আসলে স্বাভাবিকভাবে ভারতের সবচেয়ে বেশি যদি চোখের বিষ বলতে পারেন, তাহলে ওইটা হচ্ছে জামাত। জামাতকে যদি কোনো অবস্থাতে ড্যামেজ করা যায়, আসলে তাদের জন্য সবচেয়ে বেশি সহজ হবে। আর যেহেতু জামাতের পক্ষে এখন বিশাল গণজোয়ার তৈরি হয়েছে, ভারত কখনোই চাইবে না জামাত ক্ষমতায় আসে। আচ্ছা, এইখানে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হলো যে আমরা দেখতে পেলাম এই ঘটনার পরে বিএনপির পক্ষ থেকে এবং আরো অনেকেই যেটা করেছেন যে দুটি প্রশ্ন এখানে। একটি হলো যে জামাতের এই যে হ্যাক হওয়ার, অর্থাৎ তারা নিজেদের ব্যক্তিগত এবং দলীয় অ্যাকাউন্টের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আসে সার্বিকভাবে সারা দেশের ক্ষেত্রে আসলে কি ধরনের প্রভাব পড়বে, এটা একটা দক্ষতা তাদের আছে কিনা, এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে যেটা বিএনপি থেকেই মূলত বিএনপির একজন নেতা এটা প্রথম নোট করেছেন যে আসলে এইটা জামাতের ভিতরে একটি, যেহেতু তার অ্যাকাউন্ট আমিরের বা নেতাদের অ্যাকাউন্টে একটা টিম চালায়, সেই টিমের মধ্যে আসলে অন্তর্কোন্দল আছে বা এরকম ব্যাপার আছে, যার কারণে এটা এমন ঘটতে পারে। আপনি এটার আসলে, এবং এরকম বিএনপি বা অন্য অনেকের পক্ষ থেকে এদের অনেক ধরনের অভিযোগ আমরা সম্প্রতি সময় দেখছি, সেই অভিযোগগুলো নিয়ে আপনার যদি কোনো কিছু বলার থাকে। প্রথম প্রশ্নটা একটু যদি আবার করতেন। প্রথম প্রশ্নটা না, যেমন বলছে যে ধরেন জামাত দল এবং ব্যক্তিগত যে এই যে নিরাপত্তা, সাইবার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেখানে জাতীয় নিরাপত্তা আসলে তারা কিভাবে দিতে সক্ষম কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি সর্বপ্রথম হলো যে অন্তর্কোন্দল রয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, আমি প্রথম যে জিনিসটা আমি বলি, জামাতের সুসংগঠিত দল হিসাবে জামাতের সবচেয়ে বেশি জামা শিবিরের নামটা আসলে সবার সামনে আসে। এখন যদি যেটা বললো যে অন্তর্কোন্দলের কোনো কারণে এই ধরনের ঘটনা ঘটছে কিনা, এটা আসলে হাস্যকর একটা কথাবার্তা। যদি জামাতের ওইখানে এই ধরনের ঘটনা হতোই, তাহলে আসলে ওই মানে টুইটার অ্যাকাউন্টটা আবার কিভাবে বেকান। নিশ্চয় যারা এ ধরনের ঘটনা ঘটছে তারা ওনার টুইটার অ্যাকাউন্টটা একেবারেই নিজেদের আয়ত্তে নিয়ে বিভিন্ন ভাবে অজুহাত দিত। দ্বিতীয়ত হচ্ছে যে তারা এটা রিকভার তো করতো না, তারা বুঝাইতো যে আমরা পারি না, সামথিং এমন কিছু। এখন যে টিমটা, আমি আবার বলতেছি, যে টিমটা আমিরে জামাতের ফেজ কেন্দ্রের ফেজ গুলা নিয়ন্ত্রণ করছে, তারা খুব নর্মাল পার্সন যদি মনে করে কেউ যে এটা তাদের বোকামি হবে, তো তারা তারা এটা হ্যাকার সাথে সাথে তারা রিকভার করছে, তারা সাথে সাথে এটা নিয়ে বিবৃতি দিছে, প্রেস রিলিজে গেছে, একটু যা করা সবকিছু করছে, এবং কি এটা ফরেনসিক রিপোর্টও হয়েছে। এখন আপনি আমারে বলেন, জামাতের আইটি টিম থেকে যদি কোনো কারণে এ ধরনের ঘটনা ঘটাইতো, তাহলে এটা রাষ্ট্রপতির মেল থেকে কিভাবে করতো আপনি আমারে বলেন। তারা তো যে কোনো একটা মেল, এটা তো ওয়েব মেল, মূলত হচ্ছে এগুলো ওয়েব মেল বলে সিপ্যানেল এর লিডারকে। তো ওই ধরনের যে কোনো একটা মেল বানায় এই জাতীয় একটা মানে নাটক তৈরি করে এ ধরনের ঘটনা ঘটাইতে পারতো। এটা আসলে খুব হাস্যকর আরেকটা জিনিস বলতে চাই যে এইটা আসলে আমরা এই ঘটনার পরে নারীদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি, বেশ ব্যাপক প্রতিক্রিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং বাহ্যিকভাবেও বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে।
এই প্রতিক্রিয়া যে দেখালো, তার মানে নারীদের যে ভোটের, আপনি যেটা বলছিলেন যে নারীদের মধ্যে এক ধরনের বেশ জনপ্রিয়তা দেখা দিচ্ছে, বা নারীদের মধ্যে জামাতের একটা ভালো ভোট রয়েছে। তো এইটার এই 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 মানে এই সাইবার হামলার পরে বা এই ঘটনার পরে নারীদের ভোটে কি পরিমাণ আপনার কি বলে কম ভোট, মানে ভোট বিয়োগ হলো বলে মনে করছেন? আচ্ছা, এই ক্ষেত্রে আমি উত্তরটা দেওয়ার আগে আপনার সেকেন্ড যে প্রশ্নটা ছিল এর আগে এর উত্তরটা দিই। প্রথম প্রশ্ন যেটা ছিল ওটার উত্তর দিই। তো এখানে আপনি বলছেন যে জামাত যেখানে নিজের সাইবার নিরাপত্তা বা নিজেদের দলীয় আইটির যে নিরাপত্তা এটাই দিতে পারছেন, একটা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নথি এগুলার আসলে ইয়া দিবে কিভাবে, নিরাপত্তা দিবে কিভাবে? আমি আপনাকে একটা জিনিস বলি, যখন একটা দল ক্ষমতা যায় তখন তারা একটা সরকার হয়ে যায়। হুম, তখন এই সরকারের কিন্তু শক্তিটা আরো ব্যাপক হয়, এটা তখন আর ছোটখাটো থাকে না। তখন এখানে কিন্তু এখন যারা অভিজ্ঞ টিম কাজ করে, তখন এই প্যানেলটা এখন তো একটা সীমাবদ্ধতায় আছে। কিন্তু যখন একটা রাষ্ট্র হবে, রাষ্ট্র পরিচালনা যাবে জামাত, তখন কিন্তু ওইখানে আলাদা করে রাষ্ট্রের একটা সাইবার টিম আলাদাভাবে থাকবে, যারা সাইবার অ্যাটাক মোকাবেলায় সার্বক্ষণিক কাজ করবেন। এরপরে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ নথিগুলো আসলে মানে পাবলিক কোনো ডোমেনে বা পাবলিক কোনো ওয়েবসাইটে তো ওইগুলো রাখা হয় না, খুব সিকিউর কোনো সার্ভারে এগুলো কিন্তু মূলত হচ্ছে রাখা হয়। তো এক্ষেত্রে আসলে বিভিন্ন দেশে আপনি দেখবেন প্রায় নিউজ আসে যে সাইবার অ্যাটাকে তথ্য চুরি হচ্ছে, হচ্ছে, এগুলো আসলে অ্যাক্সিডেন্টলি। এটা আসলে একটা রাষ্ট্রের সিকিউরিটি বা সাইবার কতটুকু দুর্বলতা এটা প্রকাশ করে না। সাইবার অ্যাটাকটা এত একটা সূক্ষ্ম বিষয় যে আসলে যে যতটুকু বেশি পারদর্শী সে ততটুকু বেশি অ্যাটাক চালাইতে পারে। তো এই কারণে আসলে এটা দিয়ে আসলে রাষ্ট্রের খুব একটা মানে সমস্যা করতে পারবে না। এমন যেহেতু আমির জামাতের ফেস বা টুইটার এগুলো তো পাবলিক, এখানে তারা জামাতের ইমেলও পাবলিক, অফিসিয়াল ইমেলও পাবলিক, তাই তারা এই কাজটা, এই সমস্যাটা করতে পারছে। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি বা তথ্যগুলা তো আর এইভাবে পাবলিক কোনো ডোমেনে বা ওয়েবসাইটে থাকবে না। এই কারণে এটা আসলে যারা প্রশ্ন তুলে এটা হয়তো আসলে তাদের বোকামি। অ্যাক্সিডেন্টলি কখনো কোনো কিছু হইলে সেটা অবশ্যই রাষ্ট্র বা সরকার সেটা মোকাবেলা করার শক্তি আগে থেকে রেডি করে রাখে। দ্বিতীয়ত যেটা আপনি সর্বশেষ বলছেন যে নারী ভোটারদের মধ্যে আসলে কতটুকু প্রভাব পড়লো এবং একটা তাৎক্ষণিক মিছিল হলো, আমি আপনাকে একটা জিনিস বলি। যখন জামাত থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এটা আসলে হ্যাক হয়েছে, এই হ্যাক হয়েছে বলার পরেও একটা দল তারা এটাকে কোনো অবস্থাতেই মানতে রাজি না। তারা এটাকে একটা ইস্যু বানায়া আমির জামাতের চরিত্র হননের জন্য, ওনাকে সাইবার বুলিং এর দিকে ঠেলে দেওয়ার জন্য মূলত তারা তৎপর হয়ে ওঠে। তো যার কারণে একটা বামপন্থী একটা জনগোষ্ঠী আসলে তাৎক্ষণিক মিছিলে নামে, এবং এটা আপনি বলতে পারেন যে বিএনপি গণনা, ছাত্র দল করে অথবা আমি গণনা, এরাই কিন্তু আসলে পাবলিকলি মিছিলে নামছে। না হয় কোন সুস্থ মানুষ আসলে বিশ্বাস করার কথা না এটা দলীয় প্রধান নির্বাচনের আগ মুহূর্তে এসা মানে নিজের পায়ে নিজে কোরাল মার, সেটা বুঝছেন। এই কারণে আসলে এটা খুব একটা আমাদের মা বোনদের এখানে প্রভাব পড়ে নাই। মূলত হচ্ছে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়ে দেখাতে চাইছে বা বুঝাইতে চাইছে যে না, নারীরা তাদের থেকে সরে যাচ্ছে। আসলে এটা আসলে তাদের একটা বোকামি বা অপরাজনীতি, এটা একটা আসলে তাদের ভুল রাজনীতি, এটা পরিপক্ক রাজনীতি না। আচ্ছা, আপনি যেহেতু কয়েকবার বললেন, আপনার কথাতে আসলো যে জামাতের একটা জোয়ার চলছে, বা জামাতের একটা নারী থেকে শুরু করে সবার মধ্যে এক ধরনের একটা নির্বাচনী বেশ ভালো জোয়ার চলছে। এটা আসলে কিসের ভিত্তিতে বলছেন? মানে আমি প্রশ্ন, যদি ধরেন এই সাম্প্রতিক সময়ে অনেকগুলো আমরা জরিপ দেখেছি, যে জরিপগুলোতে আসলে বিএনপি ব্যাপকভাবে এগিয়ে। তো এই যে কোন বিচারে বা কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনি ধরেন বললেন যে ব্যাপক জরিপ, অর্থাৎ এই যে সেটা তো আসলে দেখা যাচ্ছে বিএনপির প্রতিবেশী মানুষের, সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আপনি আপনাকে একটা জিনিস বলি, যখন ডাকসু নির্বাচন হয়
ডাকসু নির্বাচনের আগে এমন অসংখ্য জরিপ আসছে, জাতীয় পত্রিকাতে আসছে, প্রথম আলোতে আসছে, তারা জরিপ করে বুঝালো যে হ্যাঁ নিঃসন্দেহে ছাত্র দলের যে প্যানেল তারা ডাকসুতে মানে বিপুল ভোটে জয়ী হচ্ছে বিএনপি জিএস এজিএস পদে। তো কিন্তু আসলে রেজাল্টটা কি হলো? রেজাল্ট কিন্তু এর বিপরীত হলো। এই কারণে এই যে জরিপগুলো হচ্ছে এতে জামাতের খুব একটা ক্ষতি হচ্ছে না, এতে জামাতের লাভ হচ্ছে। কেন লাভ হচ্ছে? যখন জামাত দেখতে পাচ্ছে যে না এই যে জরিপগুলো আসতেছে এই জরিপগুলোতে তাদের পার্সেন্টটা কম, তখন জামাত তাদের কাজের গতিটা বাড়াচ্ছে। তারা আরো প্ল্যানিং করছে কিভাবে ভোটার কানেক্ট করা যায়, কিভাবে ভোটারদেরকে আনা যায়, কিভাবে মানুষের সাথে আরো কানেক্টেড হওয়া যায়। জামাত কিন্তু দেখবেন এই জরিপগুলা যখন পাবলিকলি আসে তখন জামাতে দেখবেন প্ল্যানিং গুলো আরো ইউনিক হওয়া শুরু করে। তা আপনি একটু খেয়াল করবেন। আর এই জায়গায় এসে বিএনপি কি করে? বিএনপি মনে করতেছে আমাদের তো বিশাল জনসমর্থন জরিপ চলে আসছে, আমরা সরকার গঠন করতে যাচ্ছে। তখন তারা কি করছে? তারা এই যে জনগণের সাথে কানেক্টেড হওয়া, জনগণের কে ইউনিক কোন চিন্তা শেয়ার করা, জনগণকে নিজেদেরকে জনগণের সাথে মিশিয়ে দেয়া, এই জিনিসগুলো থেকে তারা আসলে দূরে সরে যাচ্ছে। আপনি দেখবেন তারা একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে, একের পর এক ভুল কাজ করছে। যেমন হচ্ছে তারা রাজনীতিতে আসে সর্বপ্রথম যে জিনিসটা শুরু করলো এটা হচ্ছে আওয়ামী ফেসিবাদের যে ভাষা ছিল, যে কথায় কথায় যে কাউকে রাজাকার বলে গালি দাও, এটা কিন্তু বিএনপি আসে শুরু করলো। দ্বিতীয়ত তারা আসা শুরু করলো কি গুপ্ত, যে দলটা করা একটা অপরাধ বা হত্যাযোগ্য অপরাধ ছিল শিবির করা, জামাত করা, আবরার ফাহাদকে জামাত শিবির বলে কিন্তু মেরে ফেলছে। তো ওই সময় মিডিয়া আপনি দেখবেন মিডিয়া কিন্তু বারবার বলতেছিল যে জামাত শিবির, মানে মিডিয়াই বুঝাইতে চাইতেছে জামাত শিবির করছে কারণে মেরে ফেলছে, মানে হচ্ছে জামাত শিবির করলে মেরে ফেলা যাবে, এটা বৈধ। এটাই কিন্তু তখন একটা নেগেটিভ ছিল বা এমন একটা পরিস্থিতি ছিল। তাহলে এই যে বারবার বলতেছি গুপ্ত, এ ধরনের এই যে অপ রাজনীতি গুলা তারা ময়দানে আনছে, আনার কারণে হচ্ছে কি যে তাদের থেকে আসলে মানুষ দূরে সরে যাচ্ছে। এরপরে আরেকটা বিষয় দেখবেন, জুলাইকে ধারণ করা। তারা বারবার সামনে একটা জিনিস আনে, সেটা হচ্ছে ৭১। আচ্ছা, জামাত যখন আপনি খেয়াল করবেন আওয়ামী লীগ যে অভিযোগগুলো জামাতের বিরুদ্ধে আনছিল, জামাত যখন বিএনপির সাথে জোটে ছিল তখন ওই কথাগুলোর এগেনস্টে কিন্তু বিএনপিও বক্তব্য দিচ্ছে। আপনি বিএনপির মহাসচিব, বর্তমান চেয়ারম্যান, ওনার সবার কিন্তু বক্তব্য আছে এবং বেগম জিয়ারও কিন্তু বক্তব্য আছে। এই জায়গাতে আইসা তারা আবার নতুন করে পুরনো রাজনৈতিক যেটা মানে বস্তা ফসা রাজনীতি আমরা বলি, এই ধরনের পুরনো রাজনীতি তারা আসলে ফিরে যাচ্ছে। আসলে জেনজি বা বর্তমান জেনারেশনের মানুষ এত বেশি অতিষ্ঠ এই ধরনের রাজনৈতিক কাজে, যার কারণে আসলে তারা যে জরিপগুলো দেখে খুশি হয়ে মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, মানুষের সাথে দুর্ব্যবহার করছে, এরপরে প্রতিপক্ষ রাজনৈতিক দলের উপর অ্যাটাক করছে। সবচেয়ে বড় যে ব্লেম সেটা হচ্ছে তারা ভয়ঙ্কর লেভেলে চাঁদাবাজি, এবং এত ভয়ঙ্কর যে একটা বিক্ষোভ থেকে একটা কোটিপতি পর্যন্ত তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে। এরপর আপনি দেখবেন যে শুধু চাঁদাবাজির জন্য একটা মানুষকে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে মাথা ফেটে হত্যা করছে। এত এই যে এই ভুলগুলো বিএনপি কেন করছে? একটাই কারণ যে তারা জরিপে দেখতে পাচ্ছে যে হ্যাঁ আমাদের আসলে ভোট বেশি, আমাদেরকে আমরা সরকার গঠন করে ফেলবো, এই জিনিসটার কারণে তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এবং জামাতের আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে জরিপগুলা যতদিন আসতেছে বারবার জরিপগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জের কারণে হয় কি যে জরিপে জামাতের ভোট পার্সেন্ট কিন্তু বাড়ছে। আপনি একটু খেয়াল করবেন যে আগের প্রথম দিক থেকে যে জরিপগুলাতে জামাতকে কত পার্সেন্ট মানুষ চাচ্ছে এটার যে একটা পার্সেন্টেজ ছিল সেখান থেকে এখন কিন্তু সেটা বেড়ে গেছে। এই যে এটা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে জামাত এই এই জিনিসটা ফাইন্ড আউট করছে আমাদের আসলে কেন বিএনপি থেকে আমাদের দিকে মানুষ খুব কম আসলো, কেন আমরা বিএনপি থেকে পিছিয়ে, আমরা আরো কি করলে মানে মানুষ আমাদের দিকে আসবে। এই কারণে এগুলো নিয়ে জামাত প্ল্যানিং করছে, গবেষণা করছে, মানুষের কাছে গেছে, ইউনিক ইউনিক আইডিয়া আনছে এবং তারা জনতার সাথে অ্যাটাচ হওয়ার জন্য জনগণের টাচ করার চেষ্টা করছে। যার কারণে আপনি দেখবেন সর্বশেষ যে ইশতেহার ঘোষণা দিচ্ছে জামাত, এই ইশতেহারটাও কি করছে জামাত জনগণ থেকে ইশতেহার নিছে।
তারা একটা অ্যাপস লঞ্চ করছে, ওয়েবসাইটে করছে যে আপনারা আমাদেরকে ইশতেহার বলেন, আমরা সেগুলা প্রকাশ করব। এই কারণে মূলত হচ্ছে জামাতের দিন দিন ভোট বাড়ছে, এবং আমি আশা করি জি যে এই গণজোয়ার ইনশাল্লাহ আগামী আচ্ছা জাতীয় সংসদ নির্বাচনে জামাতকে ক্ষমতায় নেবে। জি ধন্যবাদ। আরেকটা বিষয়, যদিও আপনি যে বিষয়গুলো বললেন যে বিএনপি বা অন্যরা আহ, যে দুটো বিষয় বলে আর কি, একটা হলো জামাতের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা, বা যেটাকে ভালো একটু নেগেটিভ ভাবে বট বাহিনী বলে, এদের কারণে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা অনলাইন প্রেজেন্সটা অনেক বেশি দেখা যায়, এটা একটা বিষয় বলে। এবং যার কারণে যে অন্যরা আসলে অতটা বেশি না, তারা মাঠে টাঠে বা ম্যানুয়ালি খুব জনপ্রিয়, এই বিষয়টা আছে একটা। আরেকটা বিষয় হলো যে যেমন এই যে জরিপগুলাই যে ধরেন আহ, জামাতের একটু এগিয়ে আসা বা একটু ওই যে আপনি ভোট বাড়ানোর যে বিষয়গুলো বললেন, সেগুলোতে তারা বলছে যে আসলে জামাত এখন এই জরিপগুলোকে কাজে ম্যানিপুলেট করার জন্য আগে থেকে কোন এলাকায় মানুষ আর কি জরিপের লোকজন যাবে, সেই জায়গায় একটু লোক রাখে, হ্যাঁ, তারপরে তারা যাতে উত্তর দিতে পারে, এই বিষয়গুলো করে। এবং তাদের এই যে অনলাইন গ্রুপ, তারা খুব অ্যাক্টিভ, এইসব কারণে আসলে মানে তাদেরকে অনেক বেশি পপুলার বা মনে হচ্ছে ডিজিটাল দুনিয়ায় বা ইয়াংদের মধ্যে। এটা আসলে অত না। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা যদি সংক্ষেপে বলেন, আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে। জি আচ্ছা, জি, প্রথমত হচ্ছে বট বাহিনী আসলে অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে বলে না। বট বাহিনী হচ্ছে এমন কিছু আইডি যারা আসলে আহ, আহ, গঠনমূলক কোনো সমালোচনা করে না, কথায় মানে যুক্তিতে আসুক কিংবা যুক্তিতে না আসুক, তারা খুব আক্রমণাত্মক কথা বলবে, গালিগালাজে যাবে, উল্টাপাল্টা কথা বলবে। এ ধরনের আইডি গুলা আসলে বট বলে আর কি। তো এ ধরনের আমি এখানে বট বাহিনী আসলে বিএনপিতে বেশি আপনি দেখবেন, আমাদের বোনদেরকে বেশি সাইবার বুলিং এর সবচেয়ে বেশি অভিযোগ কিন্তু হচ্ছে বিএনপির দিকে, যে বিএনপির বট বাহিনী এবং কি বিএনপির আপনি দেখবেন যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা পর্যন্ত এ, মানে আমাদের বোনদের নিয়ে যে ধরনের অশ্লীল মন্তব্য করে কমেন্টে, পোস্টে, এবং কি হচ্ছে দাবি বা তাদের কেন্দ্রীয় দায়িত্বশীলরা পর্যন্ত যৌন দাসী বলে ছাত্রী সংস্থার বোনদেরকে মানে এই ধরনের ব্লেম পর্যন্ত তারা দিচ্ছে, এই ধরনের মন্তব্য তারা করছে। তো যার কারণে আসলে এটা মানে তাদের বেশি। তো এখন একটা জিনিস মনে রাখবেন, সব দলেরই আবেগ, যে আমার দলের প্রতি আমার তো আবেগ থাকবে, ভালোবাসা থাকবে। তো ধরেন আমার দলকে যখন একটা লোক গালি দিয়ে ফোর্স দিল, কথা বললো, তখন কিছু থাকে না সাধারণ সমর্থক যারা আসলে সংগঠনকে খুব ভালোবাসে, তখন তারা যায় আসলে এটা সহ্য করতে পারে না, ওখানে মন্তব্য করে, এই ধরনের ঘটনা ঘটে। আর এবং সবচেয়ে বেশি আমরা যে জিনিস মানে মানে অ্যানালাইসিস করলাম, সেটা হচ্ছে এমন কিছু আইডিয়া আমরা নজরে আমাদেরও আসছে, যেটা হচ্ছে তারা বিএনপির ওইখানে গিয়ে মানে জামা শিবিরের পক্ষ হয়ে বিএনপি কে খুব গালিগালাজ করছে, এবং জামা শিবির এখানে আসা বিএনপির পক্ষে জামা শিবিরকে গালিগালাজ করছে। এগুলো হচ্ছে মূলত হচ্ছে আওয়ামী লীগ বা ভারতীয়দের আসলে এটা একটা গ্রুপ যারা আসলে দুই দলের মধ্যে দূরত্ব তৈরি করা, একটা বিশৃঙ্খল তৈরি চেষ্টার জন্য মূলত তারা এই ধরনের কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে যে জরিপের কথা যেটা আপনি বললেন, যে বিভিন্ন জায়গায় লোক দাঁড় করিয়ে জরিপ নেয়া। আচ্ছা আচ্ছা, কেউ কি কখনো স্বেচ্ছায় ধরেন একটা গ্লাসে পানি আছে আর একটা গ্লাসে বিষ আছে, এখন আপনি জানেন যে এই গ্লাসে পানি, এই গ্লাসে বিষ, এখন আপনি কি বিষের গ্লাস নিয়ে আপনি বিষ খাবেন কখনো? কখনোই না। তো জামাত কেন যে নিজের লোক দিয়া দাঁড় করাবে, যে তোমরা দাঁড়ায় থাকো, আমরা জরিপ করব, মানুষকে দেখাবো যে হ্যাঁ আমরা সবচেয়ে হাইফে আছি, আমরা সবচেয়ে জনপ্রিয়, আমরাই আবার নির্বাচনে যাব, এই জিনিসটা করলে তো এটা একটা সুইসাইড সিদ্ধান্ত হবে জামাতের। কারণ আমি যদি এ ধরনের জিনিস দেখাই, আমি যদি বসে থাকি এটা নিয়ে, যদি আমি আত্মতৃপ্তি ডেকর গেলি যে না আমার আমি এ ধরনের জরিপ দেখাই আমি তো সরকার ক্ষমতায় চলে যাচ্ছি, তাহলে আমি জনগণের সাথে কানেক্টেড হতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এই ধরনের জরিপগুলো আসলে আমাকে আউটপুট দিবে না। এই যে আমাদের এগেনস্টে আমাদের ভোট কম যে জরিপগুলো আসছে, এটা আমাকে আউটপুট দিচ্ছে, এটা আমাকে সবচেয়ে বেশি পরিশ্রম করার জন্য আমাকে বেশি ভাবাচ্ছে, আমাকে অ্যানালাইসিস করাচ্ছে যে কেন আমার ভোট গুলা কম আসলো। যার কারণে আসলে যারা এই ধরনের
অভিযোগগুলো করে এগুলো ভিত্তিহীন। জামাতের আসলে যারা পরিচালনা করে, জামাতের যারা কাজ করে, এরা আসলে এতটাও মানে সাফরি লেভেলের লাভে নাই যে ধরনের কাজ দিয়ে আসলে তারা জামাতকে হাইপে রাখবে। খুব সুন্দর কথা বলেছেন। যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, সর্বশেষ আপনার কাছে যেটুকু জানা যে বর্তমান পরিস্থিতিতে এবং এই যে সামনে নির্বাচন, হ্যাঁ, এই নির্বাচনটা আসলে কেমন হবে, বা ধরেন যে যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর একটি নির্বাচন হবে এবার, তো এই যে ধরেন সরকার, নির্বাচন কমিশন এবং বর্তমান পরিস্থিতি মিলে আসলে এই নির্বাচনটুকু কতটুকু সেই ধরনের হবে, সেই আপনি যদি সংক্ষেপে বলেন যে আসলে এটা আপনার ধারণা কি, বা বর্তমান পরিস্থিতিতে আপনি কি মনে করছেন? আমি যেটা আমি আসলে ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন ধরে এই বিষয়টা খুব বেশি গবেষণা করছিলাম, এটা নিয়ে খুব বেশি পড়াশোনা করছিলাম, বিভিন্ন নিউজ এবং হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের অভিযোগগুলো বেশি দেখছিলাম। আমি যেটা দেখছি আসলে প্রথমত হচ্ছে বিএনপি নিজস্ব মানে যারা প্রার্থী আছে, প্রার্থীরা বিদ্রোহী প্রার্থী সহ এক অপরের উপরে অ্যাটাক, জামাতের প্রার্থীদের উপরে অ্যাটাক, স্বতন্ত্র প্রার্থীদের উপরে অ্যাটাক, এনসিপির প্রার্থীদের উপরে অ্যাটাক, এরপর হচ্ছে আরো এইভাবে জামাতের বিভিন্ন জনশক্তিদের, নারীদের উপরে অ্যাটাক, এইভাবে অহরহ ঘটনা ঘটছে। এই যে একটা বিশৃঙ্খলা পরিবেশ এখনই আছে, তারা স্বাভাবিকভাবে চাইবে, এবং এমনও বক্তব্য আমরা দেখছি যে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে যে বিএনপি কে যদি ভোট না দেওয়া হয় তাহলে এর পরিণতি খুব ভয়াবহ হবে, এবং এমনও ভিডিও দেখছি যে আমাকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। এই ধরনের পরিস্থিতিতে যদি সেনাবাহিনী শক্ত অবস্থানে থাকে, প্রশাসন যদি শক্ত অবস্থানে থাকে এবং তারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, আমি বিশ্বাস রাখি খুব সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আর যদি এখানে তাদের প্রশাসনিক ভূমিকাতে কোনো প্রকার ব্যর্থতা আসে, যেমন নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ধরনের কোনো ঘটনা যদি ঘটে, যেটা আমরা এখনই লক্ষ্য করছি, তাহলে আমাদের ধারণা একটা সহিংসতা হতে পারে, খুব এক্সট্রিম লেভেলের সহিংসতা হতে পারে, অথবা নর্মাল লেভেলের কোনো সহিংসতা হওয়ার সম্ভাবনা আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে কথা হলো। আশা করি দর্শকরা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন বা পারবেন। পরে আবারও হয়তো আপনার সঙ্গে কোনো বিশেষ বিষয়ে কথা হবে। আজকে এই পর্যন্তই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আপনাদের যদি কোনো বিষয় থাকে বলার, কিংবা অভিমত থাকে, সেই বিষয়গুলো আপনারা কমেন্টসে জানাবেন, এবং আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব, এবং কোনো যদি মন্তব্য থাকে আপনারা কমেন্টসে জানাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন অতিথির সঙ্গে, নতুন বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।